নিম্ন আদালত বলি কিংবা উচ্চ আদালত বলি, একজন বিচারকের কাজ কি? বিচারক সিদ্ধান্ত দেন, মানে তিনি রায় দেন, তাই তো? তিনি রায় কিভাবে দেন? তিনি রায় দেন তথ্য প্রমাণ, সাক্ষী, বাদী বিবাদী উভয় পক্ষের জেরার ভিত্তিতে যেসব তথ্য তার সামনে আসে তার ভিত্তিতে তিনি রায় দেন। এবং সেই রায় দেওয়ার ক্ষেত্রে তার কিন্তু কোনো দিকে তাকিয়ে থাকবার কথা না, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার কথা না। তার একটাই চিন্তা হবার কথা যে তার সামনে যেসব তথ্য উপাত্তগুলো আছে সেই সব তথ্য উপাত্তগুলোর যথার্থতা এবং তার ভিত্তিতে তিনি সিদ্ধান্তটি নিচ্ছেন কিনা। কিন্তু বাংলাদেশের বর্তমান বিচারালয়ের অবস্থাটা কি? বাংলাদেশে নাকি এখন কোনো বিচারককে কোনো রায় দিতে হলে তাকে 10 বার চিন্তা করতে হয় যে তিনি, মানে রায় তো পরের কথা, কাউকে জামিন দিতে হলে তিনি কাউকে জামিন দিবেন কি জামিন দিবেন না তার জন্য নাকি তাকে 10 বার চিন্তা করতে হয়। দর্শক, এই তথ্যটি উপস্থাপন করেছেন, এই কথাটি বলেছেন ঢাকার খুবই সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। সারা হোসেন সম্পর্কে আপনারা সবাই জানেন যে তিনি এমন না যে এই সরকারের বিরোধী কোনো লোক, তিনি আওয়ামী লীগের কোনো প্রতিনিধি, বিষয়টা সেরকম না, বরং আওয়ামী লীগ বিরোধী জুলাই মাসের যে আন্দোলন, সেই আন্দোলনে ব্যারিস্টার সারা হোসেন অগ্রভাগে ছিলেন। কিন্তু বর্তমানে অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, আইন আদালত মানবাধিকার বিচার ব্যবস্থা সব কিছুতে, যে তারাও এখন মুখ খুলতে শুরু করেছেন, তারাও এখন কথা বলতে শুরু করেছেন এবং বিচারালয়ের দিকে তারা আঙ্গুল তুলতে শুরু করেছেন। ঢাকার একটা সেমিনারে তিনি বক্তৃতা করছিলেন। আমি সেই সেমিনারের খবরগুলো একটি প্রথম আলোতে পড়তে পড়তে আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমি কি ভাবছি একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দর্শক, প্রথমেই এই যে এই বিষয়টি, যে যদি জামিন দেওয়ার সিদ্ধান্ত নিতে গিয়ে বিচারককে 10 বার চিন্তা করতে হয়, তার মানে হচ্ছে আইদার বিচারক ভীত সন্ত্রস্ত আছেন যে তিনি জামিন দিবেন, দিলে তার কি হবে, তার বিচারকগিরি থাকবে কি থাকবে না, তার উপর মব হবে কিনা বা তার উপর অন্য কিছু হবে কিনা, তিনি ভীত সন্ত্রস্ত আছেন, তাই তো? নাহলে তিনি 10 বার ভাববেন কেন? এখন একজন বিচারক যদি 10 বার ভাবতে হয়, তিনি যদি ভীত সন্ত্রস্ত থাকেন, তাহলে তিনি যেসব বিচার করছেন সেই সব বিচারগুলো কতটা ন্যায্য হচ্ছে, কতটা সঠিক হচ্ছে, সেই প্রশ্নগুলি কিন্তু অটোমেটিক সামনে চলে আসে, আসে কিনা। দর্শক, আমি ওই সেমিনারে ব্যারিস্টার সারা হোসেনের আরও দু একটি প্রাসঙ্গিক কথা বলি। ওখানে আবার নাবিলা ইদ্রিস বলে একজন, তিনি যে গুম কমিশন, সেই গুম কমিশনের সদস্য ছিলেন, তিনি সেখানে বক্তৃতা করেছেন যে আওয়ামী লীগের সময়ের মানে বিভিন্ন গুমের যেসব তথ্যপত্র, সেগুলো নিয়ে তিনি দীর্ঘ বক্তৃতা করেছেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি যে নাবিলা ইদ্রিসের এক কয়েকদিন আগে তার একটা ফেসবুক পোস্ট আমি পড়েছিলাম, আমি শেয়ারও করেছি সেটা। সেখানে তিনি যেহেতু গুম কমিশনের সদস্য ছিলেন, ফলে নানা বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। এটা খুব চমকপ্রদ একটা তথ্য তিনি উপস্থাপন করেছেন যে একটি তরুণ বাড়ি থেকে পালিয়ে গিয়ে সে কোনো একটি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছে। এখন এই যে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছে, সেই ছেলেটিও কিন্তু গুম হয়ে গেছে বলে সেই তালিকায় গুম কমিশনের কাছে এসেছে। কিন্তু তার বোনের আহাজারি কান্নাকাটি, সেই সব কারণে নাবিলা ইদ্রিস নিজে এইসব ফেসবুকে লিখেছেন যে তিনি এটিকে আলাদা কেয়ার নিয়ে তদন্ত করেছেন, করে দেখেছেন যে সেটি, ওই ছেলেটি আসলে পালিয়ে গিয়ে চরমপন্থী একটি সংগঠনে যোগ দিয়েছে। যাক, সেটি অন্য প্রসঙ্গ। তো নাবিলা ইদ্রিস যে গুমের যেসব মানে বিবরণ সেখানে তুলে ধরেছেন, সেটিরকে আবার সামনে এনে সারা হোসেন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। তিনি বলছেন যে আচ্ছা, সেই সময় আওয়ামী লীগের সময় কাউকে তুলে নিয়ে যাওয়া হতো বা আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর দীর্ঘদিন খোঁজখবর পাওয়া যেত না, কিন্তু তারপরে যেটি হতো, তাদেরকে অনেক দিন পর আদালতের সামনে হাজির করা হতো এবং তারা জামিন পেতেন। মানে অনেকদিন তাদেরকে হয়তো নিয়ে লুকিয়ে রাখলো, কিন্তু একটা সময় তাদেরকে আদালতে আনা হতো এবং এরা জামিন পেতেন। সারা হোসেন বলছেন যে এখনকার অবস্থাটা এমন যে জামিন পাওয়া তো পরের কথা, জামিন নিয়ে কোনো আলোচনায় আদালতে হয় না, জামিন নিয়ে কোনো আলোচনায় আদালতে করা যায় না। অথচ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তো মানে ইনভেস্টিগেশন হবে, যেসব অভিযোগগুলো, তিনি বলছেন যে কোনো ইনভেস্টিগেশনও হচ্ছে না, আদালতের সামনে কোনো তথ্য উপাত্ত আসছে না, কোনো কিছুই হচ্ছে না। তাহলে কি হচ্ছে? বিনা বিচারে, মানে এমনকি ট্রায়াল প্রসিডিওর ছাড়াই জাস্ট ধরে নিয়ে একটা অভিযোগ দিয়ে জেলখানায় ফেলে রাখা হচ্ছে। এটি ইউনূস সরকারের সময় শুরু হয়েছে, এখনও চলছে। এবং সারা হোসেন
এই বিষয়টি বলতে গিয়ে তিনি এখন বলছেন যে তাহলে এটা তারও এখন প্রশ্ন যে তাহলে মানবাধিকার মানে এটা লঙ্ঘিত হয় কি না, বা যে জুলাইয়ের স্পিরিট বলা হয়, যে জুলাইয়ের চেতনা বলা হয়, আদর্শ বলা হয়, তার সঙ্গে এটা মানে কোনো কন্ট্রাডিক্ট করে কিনা তিনি সেই প্রশ্নটি তুলছেন। কারণ যে এটা তো একটা মানবিক প্রশ্ন বা একটি মানবাধিকারের প্রশ্ন, একটি আইনি অধিকারের প্রশ্ন, যে একজন নাগরিক যদি গ্রেপ্তার হন তাহলে তাকে যে অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা তদন্ত হবে, আদালতের সামনে আসবে, আদালতে ট্রায়াল চলবে, জামিন পাওয়ার যোগ্য হলে জামিন হবে, না হলে তার শাস্তি হবে। কিন্তু এখন অবস্থা হচ্ছে জাস্ট জেলে ঢুকিয়ে দিয়ে ফেলে রাখা হচ্ছে, আর কোনো কিছুই হচ্ছে না। এই হচ্ছে এখনকার আইনি শাসন বলেন, মানবাধিকার বলেন, বা সামগ্রিকভাবে বিচারালয়ের অবস্থা বলেন, সেটাই বলেন। আর বললামই তো যে একজন বিচারক যদি জামিন দেওয়ার ক্ষেত্রে ভয় পান, তাকে 10 বার চিন্তা করেন, তাহলে সে আদালত, সে কোর্টের অবস্থা কী, আর দেশের আইনের শাসনের অবস্থাই বা কী।